বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে বাংলাদেশ অ্যাজ এ ব্র্যান্ড এটা এখনো আনফর্চুনেটলি অতটা স্ট্রং না। ইন্ডিয়া বলেন বা ফিলিপিন্স বলেন, এগুলো কিন্তু তাদের টপ অফ দ্য লিস্ট। বাংলাদেশ এখনো পর্যন্ত আনফর্চুনেটলি ওই জায়গাটাতে পৌঁছাইতে পারে নাই। ছেড়ে দেওয়াটা সহজ না, যে যে জিনিসের ফুল কন্ট্রোল আমার ছিল এখন আমি টিমের উপর ছেড়ে দিলাম, সাব টিমের দায়িত্ব দিয়ে দিলেন, অ্যাট দ্য সেম টাইম আপনি তাকে ডিঙায় ওই টিমের সাথে কাজ করছেন, এটা কিন্তু তার প্রতি একটা ডিসরেসপেক্ট। লেটস সে $1 বিলিয়ন ব্যবসা করছে বা $500 মিলিয়ন ব্যবসা করছে, এই ধরনের কোনো কোম্পানি কিন্তু রাজশাহীতে এখনো পর্যন্ত নাই। সব দিক থেকে আমি মনে করি রাজশাহী ইজ এ পারফেক্ট প্লেস। দ্য হোল ওয়ার্ল্ড ইজ মেড ইন চায়না। সো এটা আমি এবার ফার্স্ট হ্যান্ড গিয়ে দেখে আসবো, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করি, সো ইংরেজি দক্ষতা এটা তো একটা মাস্ট, এটা আমরা চেক করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষানগরী রাজশাহীকে কর্মমুখী করতে রাজশাহীর যে সকল প্রতিষ্ঠান আন্তরিকভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন, তাদের মধ্যে একটি হচ্ছে টেক রাজশাহী। টেক রাজশাহী রাজশাহী থেকে পরিচালিত দেশে এবং বিদেশে সম্মানের সাথে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন তাদের একটি দক্ষ টিম নিয়ে। সেই প্রতিষ্ঠানের ফাউন্ডার জনাব মাহফুজুর রহমান আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। মাহফুজুর রহমান, আপনাকে স্বাগতম আমাদের সাথে। ধন্যবাদ ভাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। লুকিং ফরওয়ার্ড টু ইট। থ্যাংক ইউ। মাহফুজ ভাই, প্রথমে জানতে চাইব আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি একটু সংক্ষিপ্তভাবে ছোট্ট একটু ব্রিফ দিতেন। জি, আমার প্রতিষ্ঠানের নাম টেক রাজশাহী এবং আমরা বর্তমানে আমাদের অফিস আছে রাজশাহী হাইটেক পার্কে। আমাদের শুরু বেশ কয়েক বছর হয়েছে আর কি। আমরা সালটা হ্যাঁ 2016 সালে। 2016 আমি একা কাজ করা শুরু করেছিলাম 2014 সালে। তারপরে সেই হিসাবে 11 বছর প্লাস। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। তো টিম বলতে পারেন শুরু হয়েছে 2016 সালে। ওকে ওকে ওকে। আচ্ছা, তো শুরু যখন করলেন এই রাজশাহীর জায়গাটা, এমনিতেই এই জায়গাটাতে শিক্ষার জন্য ভালো আছে, কিন্তু কাজের ক্ষেত্রে কিছুটা লিমিটেশন আছে। তো আপনি উৎসাহ পেলেন বা প্রেরণা পেলেন কোত্থেকে রাজশাহীতে কাজ করার ক্ষেত্রে? আসলে আমি রাজশাহীতে ইন্টারমিডিয়েট শেষ করার পর আমি দেশের বাইরে চলে যাই। এরপরে 2014 সালে আমি যখন দেশে ফিরে আসি, তখন আমি চেষ্টা করছিলাম যে দেশের বাইরে যেহেতু কিছুদিন কাজ করেছি, সেই অভিজ্ঞতাকে কাজে লাগায় কিভাবে আসলে কাজ করা যেতে পারে আর কি। তো আমি ভেবে দেখলাম যে অনলাইনে কাজ করা বা ফ্রিল্যান্সিংয়ের যে বিষয়টা, এটাই মেবি আমার জন্য সবচেয়ে বেস্ট অপশন হতে যাচ্ছে। তো সেইখানে চেষ্টা করতে করতেই মূলত একজন ক্লায়েন্ট থেকে 2জন ক্লায়েন্ট এভাবে ধীরে ধীরে আসলে এক্সপ্যান্ড হয়। তো শুরুটা হয়েছিল এইভাবে। রাজশাহী শহর থেকে আইটি ব্যবসা শুরুর ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে চ্যালেঞ্জ, যে কোনো বিজনেস শুরুর ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকে। তো আপনি কি ধরনের চ্যালেঞ্জে পড়েছিলেন? আমি যে সময় শুরু করি 2014 সালে, যদিও মনে হতে পারে মাত্র 10 বছরের ব্যবধান বা 11 বছরের ব্যবধান, কিন্তু সে সময়ে আসলে খুব কম সংখ্যক মানুষই সফলতার সাথে ফ্রিল্যান্সিং বলেন বা অনলাইনে কাজ বা ব্যবসা বলেন, এটা পরিমাণ তুলনামূলক অনেক কম ছিল। তো দেখে শেখার যে একটা ব্যাপার ছিল, সেখানে একটা বিশাল গ্যাপ আমি অনুভব করেছি, একটা বড় চ্যালেঞ্জ অনুভব করেছি। আমার ডাইরেক্ট কোনো মেন্টর আমি সে সময় পাই নাই, যেটা কিন্তু যে কোনো নতুন একটা বিজনেসকে অনেকখানি হেল্প করে। অ্যাট দ্য সেম টাইম ইনফ্রাস্ট্রাকচারেও কিছু প্রবলেম ছিল, যেমন রিলায়েবল ইন্টারনেট, এটা একটা বড় সমস্যা ছিল। সো এই ধরনের চ্যালেঞ্জ শুরুর দিকে ফেস করেছি। আচ্ছা, আপনারা তো দেশের বাইরে অনেক ধরনের সেবা দিয়ে থাকেন, দেশের ভিতরেও দেন এবং দেশের বাইরে। তো আপনাদের যে সার্ভিসগুলো আপনারা দেন, এর ভিতরে কোন সার্ভিসগুলো বেশি পপুলার হয়েছে বা ক্লায়েন্টদের কাছে অ্যাকসেপ্টেবল হয়েছে? আমাদের সবচেয়ে পপুলার সার্ভিস হচ্ছে মার্কেট প্লেস বেসড ব্র্যান্ড ম্যানেজমেন্টের যে সার্ভিস। অর্থাৎ আপনারা জানেন অ্যামাজন, ওয়ালমার্ট, এগুলো গ্লোবাল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসগুলোতে যে ব্র্যান্ডগুলো তাদের প্রোডাক্ট বিক্রয় করে, সেই ব্র্যান্ডগুলো ম্যানেজ A to Z ম্যানেজ করা, তাদের ইনভেন্টরি, ক্যাটালগ, তাদের অ্যাডভার্টাইজিং, তাদের পুরো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে যত ধরনের কাজ আছে, ব্র্যান্ডিং, লিস্টিং, এই সব ধরনের কাজ আমরা করি এবং এটাই হচ্ছে আমাদের মেইন ভার্টিক্যাল এবং এটা সবচেয়ে পপুলার সার্ভিস অ্যামং আদার থিংস। রাজশাহী মানে দেশের বাইরে আপনারা কতগুলো দেশের সাথে আপনারা কানেক্টেড আপনাদের কাজের থ্রু দিয়ে? আমরা অ্যাকচুয়ালি গুনেছিলাম এই বছর জানুয়ারির দিকে, গুনেছিলাম যে আসলে আমাদের ক্লায়েন্টরা কত দেশে থাকে। তো প্রায় 27টা দেশের ক্লায়েন্টের সাথে আমরা কাজ করি এবং আমাদের সার্ভিস মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় সবগুলো দেশ, যেসব দেশে ইন্টারনেট আছে সব দেশে আমাদের সার্ভিসগুলো আলটিমেটলি পৌঁছায় যায় আর কি, কোনো না কোনোভাবে। দেশের বাইরে ক্লায়েন্টদের সাথে কাজ করতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখে আপনারা পড়েন?
দেশের বাইরে ক্লায়েন্টদের সাথে চ্যালেঞ্জের জন্য সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে বাংলাদেশ অ্যাজ এ ব্র্যান্ড জি। এটা এখনো আনফরচুনেটলি অতটা স্ট্রং না। দেশের ব্র্যান্ড হিসাবে, দেশ হিসাবে। হ্যাঁ, আচ্ছা। ধরুন আপনি একজন আমেরিকাতে বসে আছেন, আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, বা আপনার অলরেডি একটা ব্যবসা আছে যেটা প্রতি মাসে লাখ লাখ ডলার ইনকাম করে। সো আপনি আপনার পুরো ব্যবসাটা যে মানুষকে আপনি কোনোদিন দেখেন নাই, হাজার হাজার মাইল দূরে বসে আছে, এই ধরনের একটা মানুষকে পুরো ব্যবসাটা সঁপে দেওয়ার যে কাজ, এটা ইটসেলফ ইজ এ কোয়াইট রিস্কি। তো সেক্ষেত্রে আপনি সবসময় ভাববেন যে অন্যান্য মানুষজন কোথায় দেয়। তো তাদের পার্সপেক্টিভ থেকে ইন্ডিয়া বলেন বা ফিলিপিন্স বলেন, এগুলো কিন্তু তাদের টপ অফ দ্য লিস্ট। মানে তাদের ট্রাস্টের জায়গাটা তারা অর্জন হ্যাঁ, করে হ্যাঁ, নিয়েছে। বাংলাদেশ এখনো পর্যন্ত আনফরচুনেটলি ওই জায়গাটাতে পৌঁছাইতে পারে নাই। তো আমি মনে করি যে কিছুটা স্ট্রাগল সেখানে করতে হয়, বাট এটা চেঞ্জ হচ্ছে আর কি, ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। ইন্টারন্যাশনাল মার্কেটে টিকে থাকতে হলে তো লড়াই সর্বক্ষণিক চালাতেই হয়। তো আপনারা এই লড়াই টিকে থাকার জন্য কি টেকনিকগুলো নিয়ে থাকেন? আমরা আমাদের বর্তমান যে ক্লায়েন্টগুলো আছে তাদের সাথে আমাদের ছোট বা বড় যে সফলতাগুলো আছে সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি আর কি। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা যখনই কোনো প্রোগ্রেস মেক করতে পারি কোনো ব্র্যান্ডের জন্য, সেটা আমরা খুব সুন্দরভাবে ডকুমেন্ট করছি এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলো নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমরা চেষ্টা করি যে আমাদের পোটেনশিয়াল যে ক্লায়েন্ট আছে বা আমাদের যে ইন্ডাস্ট্রির যেগুলো কমন প্রবলেম, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের স্বউদ্যোগে আমরা বিভিন্ন টেস্টিং করার চেষ্টা করি। এবং সেই টেস্ট রেজাল্টগুলো, সেটা পজিটিভ রেজাল্ট হোক বা নেগেটিভ রেজাল্ট হোক, সেটা আমরা সবসময় পাবলিশ করি, সেটা লিঙ্কডইনে বলেন বা হচ্ছে যে অন্যান্য সোশ্যাল মিডিয়া গ্রুপে বলেন। তো এতে করে হয় কি যে ক্লায়েন্টরা বুঝতে পারে যে এরা অন্তত কাজ টাজ তাহলে বুঝে, বা এরা আমরা যে জিনিস নিয়ে আসি সেটা হয়তো বা তারা তাদের সাথে রিলেভেন্ট মিলানোর চেষ্টা করে। জি জি। এক্সেলেন্ট। রাজশাহীতে কাজের যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমে রাজশাহীর ক্ষেত্রে উইকনেসটা কোন জায়গাতে, একই সাথে হচ্ছে এখানে এই স্ট্রেংথ বা পসিবিলিটিটা কোন জায়গাতে? আচ্ছা, উইকনেস দিয়ে শুরু করি। রাজশাহী যেহেতু যদিও আমাদের প্রাণের শহর রাজশাহী, আমরা এখানে যারা বড় হয়ে উঠেছি আমরা সবাই রাজশাহীকে ভালোবাসি, কিন্তু রাজশাহী গ্লোবাল পার্সপেক্টিভে তো বটেই, দেশের পার্সপেক্টিভে আসলে ছোট একটা জায়গা শহরের জনসংখ্যার দিক থেকে, এবং এখানে যে পরিমাণ বিজনেস হয় বেশ বলা যায় একটা ছোট পরিসরের জায়গা, যদিও রিসেন্টলি অনেক চেঞ্জ হচ্ছে। তো একটা বিষয় হয় কি যে আপনি যে এনভায়রনমেন্টে থাকেন সেই এনভায়রনমেন্টে থেকেই কিন্তু সবার কাছ থেকে শেখার চেষ্টা করেন। তো রাজশাহীতে গড়ে উঠেছে এই ধরনের রোল মডেল কিন্তু খুবই কম বিজনেসের ক্ষেত্রে স্পেশালি। হ্যাঁ হ্যাঁ, লেটস সে $1 বিলিয়ন ব্যবসা করছে বা $500 মিলিয়ন ব্যবসা করছে, এই ধরনের কোনো কোম্পানি কিন্তু রাজশাহীতে এখনো পর্যন্ত নাই। সো আপনি আসলে কাকে দেখে শিখবেন? এই ধরনের আইডল নাই। সো এই রোল মডেলের অভাব বা হচ্ছে যে এই আইডল না থাকার যে গ্যাপটা, এটা তো রাজশাহীতে ডেফিনেটলি আছে। তো আমি মনে করি এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যাট দ্য সেম টাইম অ্যাডভান্টেজ হচ্ছে যে রাজশাহী সিটি ইন জেনারেল ইজ ভেরি লিভেবল। মানে এখানে আসলেই আমরা যারা এখানে ছোট থেকে বড় হয়েছি তারা তো বটেই, বাইরে থেকেও যারা আসে তারা বলে যে এটা খুব শান্তি শহর। এবং আমরা যে কাজ করি বা ব্যবসা করি বা যাই করি না কেন, সব কিছু তো আমার ব্যক্তিগতভাবে আমি কতটা শান্তিতে আছি বা আমি কোন পরিবেশে আছি সেটার উপর অনেক কিছু নির্ভর করে। সো সেসব দিক থেকে আমি মনে করি রাজশাহী ইজ এ পারফেক্ট প্লেস আপনার আইটি বেস বা ডিজিটাল বেস যে বিজনেসগুলো সেগুলো গড়ে তোলার জন্য একটা খুবই কাম এবং পিসফুল একটা এনভায়রনমেন্ট এখানে। আপনি আপনার বিজনেসের পারপাসে দেশের বাইরে বিভিন্ন জায়গাতে মানে সেমিনার বা বিভিন্ন টেক মিটিং ইত্যাদিতে পার্টিসিপেট করছেন। তো তাদের তুলনাতে আসলে আমরা কোন কোন দিক দিয়ে আসলে পিছিয়ে আছি বা আমাদের প্রবলেমটা কোন জায়গাতে? আমি আল্লাহর রহমতে বেশ কয়েকটা দেশ গত কয়েক বছরে ঘোরার সৌভাগ্য হয়েছে। তো সেইখানে গিয়ে আমি বারবার একটা প্যাটার্ন লক্ষ্য করেছি যে যেই বিজনেসগুলোকে আমরা ছোটবেলা থেকে ইন্টারনেটে দেখেছি, লেটস সে মাইক্রোসফট বা গুগল বা অ্যাডোবি বা হচ্ছে যে আরও অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে, এগুলো কমন ব্র্যান্ড বললাম কারণ এগুলো সবাই চিনে। আবার অনেক ইন্ডাস্ট্রি স্পেসিফিক ব্র্যান্ড আছে যেগুলো হয়তো সবাই চেনে না। তো ওই ব্র্যান্ড বা ওই বিজনেসগুলোকে আপনি যখন নিজের চোখে গিয়ে দেখে আসবেন বা ওগুলোর সাথে সাথে আপনি যখন বড় হবেন, সেটা আপনি এনভায়রনমেন্টের কথাই বলেন বা বিজনেসের ক্ষেত্রে বলেন,
আপনার কিছু জিনিস অটোমেটিক্যালি চলে আসবে নিজের মাঝে যে এই ধরনেরও প্রোডাক্ট তৈরি করা সম্ভব, কারণ যারা করছে তারা তো আমার মতে আমারই প্রতিবেশী। তো স্বাভাবিকভাবে আপনি এই এক্সপোজারটা যখন পান আপনি অনেক বড় একটা অ্যাডভান্টেজ পান। অর্থাৎ আমার চোখের সামনে একটা উদাহরণ আমি দেখতেই পাচ্ছি, আমি অন্যকে ফলো করার আমি সুযোগ পাচ্ছি, তাই তো? হ্যাঁ, আচ্ছা। আমি যেমন রিসেন্টলি হচ্ছে চায়নাতে ক্যান্টন ফেয়ারে গিয়েছিলাম। এটা প্রথম আমার চায়না সফর, এবং এই যে একটা কথা বলে না যে দ্য হোল ওয়ার্ল্ড ইজ মেড ইন চায়না, সো এটা আমি এবার ফার্স্ট হ্যান্ড গিয়ে দেখে আসলাম, মানে ফিল করা গেছে 100%। হ্যাঁ। সো ওই চায়নাতেই আমি এখানে যেমন বাণিজ্য মেলায় গিয়েছি, ঠিক তেমন চায়নাতে ওইটা একটা বাণিজ্য মেলা। এক বুথ আর এক বুথকে দেখে শিখছে যে এরা এদের স্ট্যান্ডার্ডকে কত উপরে নিয়ে গেছে, সো নেক্সট ইয়ার আমাকে তাকেও এক্সিড করে যেতে হবে। সো এই নিজেদের মাঝে ইন্টারনাল কম্পিটিশন বলেন বা নিজেদের মাঝে ইন্টারনাল রোল মডেল ফলোইংয়ের যে ব্যাপারটা বলেন, এটা ইনহেরেন্টলি তারা পেয়ে থাকে, যেটা মেবি আমাদের এখনো হয়ে ওঠে নাই। আচ্ছা, দেশের বাইরে দেখা যায় যে একটা টেক স্টার্টআপ বা একটা টেক প্রতিষ্ঠান তারা ইস্টাবলিশ করার মানে দেওয়ার পরে খুব দ্রুতই তারা বেশ সেটেল মোটামুটি হয়ে যেতে পারে। তো আমরা পারি না, স্পেশালি আমাদের বাংলাদেশ, রাষ্ট্রের কথা তো আরও পরে, মানে আমরা প্রায় ক্ষেত্রেই ব্যর্থ হই। মানে এটা এমনটা মানে কেন হয় বলে আপনি মনে করেন? এটার সাথে আমি মনে করি ওই ঘুরে ফিরে কালচারটাই জড়িত। কারণ হচ্ছে যে যখন লেটসে আপনি একজন ইনভেস্টর যে সিয়াটেলে থাকেন আমেরিকার, সিয়াটেলে এখন অ্যামাজন আছে, আরও অনেক ছোট ছোট সাকসেসফুল স্টার্ট আপ আছে যাদের ভ্যালুয়েশন $1 বিলিয়ন বেশি। তো ওই ইনভেস্টরটা দেখছে যে আমার আশেপাশে বাকি যারা ইনভেস্টর আছে তারা এই টেক কোম্পানিগুলোতে ইনভেস্ট করে ভালো একটা রিটার্ন পাচ্ছে। আপনি এখন ওই সেম ইনভেস্টর বা ওই মানে সমানুপাতিক একজন ইনভেস্টরের কথা রাজশাহী বা চিটাগাং বা ঢাকাতে আপনি কল্পনা করেন, সে মানুষটা কি কনফিডেন্সের সাথে একটা টেক কোম্পানিকে ইনভেস্ট করতে পারবে? সে কি তার সামনে দেখেছে সেই ধরনের সাকসেসফুল কোম্পানিগুলো গড়ে উঠেছে? সো অবভিয়াসলি একটা কালচারাল ডিফারেন্স আছে। তো আপনি যখনই আপনার প্রশ্নটা যেটা ছিল যে তারা বড় কোম্পানি করে ফেলতে পারছে, আমরা পারছি না, এর পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে যে তাদের এন্টায়ার ইকোসিস্টেমটা সফল কিভাবে হতে হয় সেটার সাথে তারা একেবারে অভ্যস্ত। ওয়ারাজ আমরা এখনও ওটা নিয়ে স্ট্রাগল করছি। আমাদের একটা পার্ট হয়তো বা সফল, যে টেক স্টার্টআপের যে ফাউন্ডার বা ওই যে টিম, তারা খুব অ্যামেজিং একটা প্রোডাক্ট হয়তো বা তৈরি করছে, কিন্তু ওখানে গিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। সে কিন্তু এই প্রথমে লেটসে তারা প্রথম 6 মাসে 200 জন ইউজার তারা অ্যাকোয়ার করে ফেলতে পারলো, এখন তার কয়েক $1 মিলিয়ন ইনভেস্টমেন্ট লাগবে, সেখানে গিয়ে তারা আটকে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কারো ইনভেস্টমেন্ট সে হয়তো বা টেক ইনভেস্টর বা সে টেক কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছে, বাট তার ওই ভেটিং করার কোনো কনসালটেন্সি সে পাচ্ছে না। তো দেখা যাচ্ছে দু একটা টেক কোম্পানিতে ইনভেস্ট করে সে হয়তো বা নিরুৎসাহিত হয়েছে, সে সারা জীবনের জন্য ইনভেস্ট করে, আর এই জায়গাতে আর ইনভেস্টের ক্ষেত্রে সে আর আগ্রহ দেখাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। সো এটার জন্য সময় লাগবে। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে যারা ইন্টারন্যাশনাল লেভেলে যারা ভালো রেসপন্স পাচ্ছে তাদেরকেই কাইন্ড অফ মানে এলিয়েনরা এসে তো আমাদের এই জিনিসটা ঠিক করে দিয়ে যাবে না, আমাদেরকে স্বপ্রণোদিতভাবে এসেই এই জিনিসটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করতে হবে, এবং এখানকার যে ইনভেস্টর তাদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে। আজ যে চালের ব্যবসা করছে, কাঠের ব্যবসা করছে, সে মানুষগুলোকে সাথে নিয়েই আমাদেরকে চলতে হবে। জি, দেশের বাইরের কথা তো অনেক শুনলাম, এবার একটু আপনার প্রতিষ্ঠান নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমরা যতটুকু জানি যে আপনার প্রতিষ্ঠানে মানে মোর দেন 100 টিম নিয়ে আপনি কাজ করছেন, একটা বড় টিম। তো এই টিম নিয়ে কাজ করতে গিয়ে টিমকে আপনি মানে কিভাবে পরিচালনা করেন, বা টিমের সাথে হচ্ছে যে কাজ করতে গিয়ে কোনো প্রবলেমে পড়েন কিনা? আমি আসলে নিজের ঢোল নিজে পিটাতে চাই না, বাট আমি মনে করি যে উই আর ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন রাজশাহী। মানে আমাদের নিজেদের মাঝে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং বলেন বা সমমনা মানুষ একসাথে থাকার যে বিষয়টা বলেন, আমি মনে করি যে আমি খুব লাকি এই জায়গাটার দিক থেকে যে আমি খুব অ্যামেজিং একটা টিম পেয়েছি। তো আপনি যদি টিম পরিচালনা স্পেসিফিক্স এর ব্যাপারে জানতে চান, একটা সময় ছিল যখন টিমের সাইজ যখন লেটসে 12 বা 14 জন ছিল, তখন দেখা যেত যে একেবারে ডাইরেক্ট অপারেশনসে আমি ইনভলভ থাকছি বা আমি সবাইকে কাজ ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, আমি আবার সেই কাজগুলোর ফিডব্যাক নিয়ে করে ফেলছি। তো এখন আর সেটা সম্ভব হয় না। এখন যেটা হয় যে আমি আমার টিমে লেটসে সর্বোচ্চ 6 থেকে 10 জন মানুষের সাথে আমার ইন্টারাকশনটা হয়, আমার ডাইরেক্ট ইন্টারাকশন হয়। সেই 6 থেকে 10 জন তাদের নিজ নিজ যে সাব টিম আছে তারা ওই সাব টিমগুলোকে ম্যানেজ করে। সো ওভার টাইম লাকিলি আমি ওই ইন্টারনাল লিডারশিপগুলো তৈরি করার ব্যাপারে আমি সফল হয়েছি, এবং আমার মনে হয় যে সবাইকেই এই দিকটা একটু
চোখ রাখা উচিত। এবং এখানে আমি ভুলও করেছি অনেক, আবার দেখা যাচ্ছে সেখান থেকে শিখেওছি। কারণ ছেড়ে দেওয়াটা সহজ না, যে যে জিনিসের ফুল কন্ট্রোল আমার ছিল এখন আমি টিমের ওপর ছেড়ে দিলাম, তারা ভালো কাজ করতে পারবে কি না পারবে, এই যে একটা অ্যাংজাইটি, এটা কিন্তু খুব একটা সহজ অ্যাংজাইটি না। কিন্তু আপনাকে আপনার যে ম্যানেজাররা বা সুপারভাইজাররা আছে তাদেরকে ওই স্পেসটুকু দিতে হবে। তারা ভুল করতেই পারে, কিন্তু তাদেরকে ওই স্পেসটুকু দিয়ে নিজেরা যেন সে ভুল থেকে শিখতে পারে, সেই কালচারটা তৈরি করার দায়িত্ব হচ্ছে আপনার। এবং মেক শিওর করতে হবে আপনি যেন বাউন্ডারি মেনটেন করছেন। আপনি ওই একজনকে আপনি সাব টিমের দায়িত্ব দিয়ে দিলেন, অ্যাট দ্য সেম টাইম আপনি তাকে ডিঙায় ওই টিমের সাথে কাজ করছেন, এটা কিন্তু তার প্রতি একটা ডিসরেসপেক্ট, বা আপনি যে তাকে ট্রাস্ট করেন না, এটা হয়ে যায়। তো এই ধরনের অনেক ছোটোখাটো বিষয় আছে যেগুলো আসলে লার্জার টিম ম্যানেজ করার জন্য অনেক হেল্পফুল হয়। আচ্ছা, রাজশাহীতে তো ম্যান পাওয়ারের ঘাটতি বা অনেক প্রতিষ্ঠানে অনেকভাবে বলেন, তো এক্ষেত্রে আপনি ফিল করেন কিনা যে রাজশাহীতে স্কিল ম্যান পাওয়ারের ঘাটতি আছে কিনা, আর থাকলে সেটাকে আপনি কাভার করেন কিভাবে? আমি কি পলিটিক্যালি কারেক্ট আনসার দিব নাকি রিয়েল আনসার? রিয়েল অ্যান্সার। আচ্ছা, সো রিয়েল আনসার হচ্ছে যে আমি যে কোয়ালিফাইড এমপ্লয়ি পাবো, আমি সেই আশাটা ছেড়েই দিয়েছি। আচ্ছা, সো কারণ আমরা যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, সেই ইন্ডাস্ট্রি আসলে খুব বেশি মানুষজন জানে না। সো যে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে আসছে, সে যেগুলো শিখে আসবে, এইটা আসলে আশা করাটাও আনফেয়ার। তো আমরাও আমাদের এক্সপেকটেশন ম্যানেজ করি, এবং আমরা ধরেই নিয়েছি যে আমরা যাকে রিক্রুট করব সে আমাদের ইন্ডাস্ট্রির ব্যাপারে কিছু জানে না, বা সে প্রোডাকশন রেডি না। তাকে আজকে হায়ার করে সে কালকে থেকে ডাইরেক্ট তার কাছ থেকে রিটার্ন পাবো, রেডি টু মুভ না আর কি। এক্স্যাক্টলি। সো সেক্ষেত্রে আমরা হায়ারিংয়ের সময় দেখি যে তার সে ট্রেনেবল কিনা, মানে অ্যাজ এ পার্সন সে স্মার্ট কিনা, তার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কীরকম। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করি, সো ইংরেজি দক্ষতা এটা তো একটা মাস্ট, এটা আমরা চেক করার চেষ্টা করি। এবং মোর ইম্পর্টেন্টলি আমরা দেখি সে আমাদের কালচারের সাথে ফিট করবে কিনা। আমরা অবভিয়াসলি আমাদের টিমের মাঝে আমাদের একটু খেলাধুলার নেচার আছে আর কি, আমরা প্রায় প্রতিদিনই খেলাধুলা করি। সো আমরা চেষ্টা করি যে যারা খেলাধুলা একটু পছন্দ করে, বা হচ্ছে যে এই মানুষটা এসে আমার টিমের যে সিনার্জি সেটা সে নষ্ট করবে না, এই জিনিসগুলো থেকে আমরা একটু বেশি মনোযোগ দিই। কারণ যে টেকনিক্যাল যে স্কিলগুলো সেগুলো ওভার টাইম শিখিয়ে নেওয়া যায়, কিন্তু কোর যে বিষয়গুলো থাকে, যে ওনারশিপ নেওয়া বা দায়িত্ব নিয়ে কাজ করা, বা হচ্ছে গুড টিম প্লেয়ার বা গুড কালচার ফিট, এই জিনিসগুলো কিন্তু আসলে সবার মাঝে থাকে না। এগুলো শুরুর দিকে একটু ভেটিং করে নিতে হয়। টেক রাজশাহীকে আগামী 5 বছর পরে কি পর্যায়ে দেখতে চান? সত্যি কথা বলতে 5 বছর পর আমরা যে ধরনের কাজগুলো এখন করছি সেগুলো আদৌ থাকবে কিনা এটা নিয়ে একটা মানে জেনুইন চিন্তা আছে আর কি। সো এমনও হতে পারে যে টেক রাজশাহী আজ একটা টেক কোম্পানি, দেখবেন যে টেক রাজশাহী 5 বছর পর আমরা কৃষি কাজ করছি। কারণ আমরা সবাই এটার উত্তরটা জানি। আমরা রিসেন্ট ইয়ারগুলোতে আমরা দেখেছি এআই কি পরিমাণ অ্যাডভান্সড হচ্ছে। সো এন্ড টু এন্ড ডিজিটাল যে সার্ভিসগুলো সেগুলো কিন্তু হিউজলি ডিসরাপ্টেড হতে যাচ্ছে ইন নেক্সট 5 ইয়ার্সও না, ইন নেক্সট 2 ইয়ার্স দেখবেন যে একেবারে পুরো উলট পালট হয়ে গেছে আর কি। তো আপনি যখন 5 ইয়ার প্ল্যানের কথা বললেন, আমার প্ল্যান আছে যে আমরা যতটা সম্ভব ডাইভার্সিফাই করার, যে জায়গাগুলো হয়তো বা অতটা এআই ডিপেন্ডেন্ট না, লেটস সে হেলথ কেয়ার বা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং বা সোর্সিংয়ের যে কাজগুলো, আপনি এআইকে দিয়ে যত অ্যানালাইসিস করে নেন না কেন, আলটিমেটলি একটা প্রোডাক্ট তৈরি করার যে কাজটা সেটা একটা হিউম্যান ইন্টারাকশন থাকা লাগবে। ইভেন একটা রোবটও যদি থাকে, সেই রোবটকেও ম্যানেজ করা লাগবে একজন হিউম্যানের মাধ্যমে আর কি। তো আমরা ডাইভার্সিফাই করার চেষ্টা করছি বেশ কয়েকটা সেক্টরে, এখন দেখা যাক। আপনি বর্তমানে যে অবস্থায় এসেছেন, তো এই অবস্থায় আসার পিছনে প্রধান যদি আমরা 3টা কারণকে উল্লেখ করতে বলি, তাহলে আপনি সেই 3টা কি কি কারণকে নিয়ে আসবেন সামনে? নাম্বার 1 হচ্ছে যে বাবা মার দোয়া, অবভিয়াসলি। সো বাবা মার দোয়া, আমি মনে করি আমার বাবা মা আমার জন্য অনেক দোয়া করেছে, এবং সেই সাথে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার ফ্যামিলি এবং বন্ধুবান্ধব যারা আছে, তারা দোয়া করেছে বলেই হয়তো আল্লাহ আমাকে কিছুটা সফলতার মুখ এখন পর্যন্ত দেখাইছে। দ্বিতীয়ত আমি মনে করি যে পরিশ্রমের বিষয়টা, মানে আপনি যাকে জিজ্ঞেস করেন না কেন, যারা মানে স্বাভাবিকের চাইতে একটু সফলতা যারা বেশি পেয়েছে, তাদের মাঝে এটা আপনি সবসময় কমন দেখবেন যে পরিশ্রমের কোনো অল্টারনেটিভ নাই। এবং এই পরিশ্রমটা আসলে ব্লাইন্ড পরিশ্রম না, এখানে ইনোভেটিভ থাকা,
বা আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন সেই রিলেটেড আপনি যথেষ্ট পরিশ্রম করে সেটা নিয়ে রিসার্চ করেছেন কিনা। তো যখন পরিশ্রম বলছি তার মানে জাস্ট আমি গাধার মতো খেটে আছি তা না, সব কিছু মিলাই আর কি। হ্যাঁ, আপনার আর্ট যত ধরনের আনকমফোর্টেবল কাজ যেগুলো আছে, যেগুলো অন্য মানুষজন হয়তো বা এড়ায় যাওয়ার চেষ্টা করে, দিস ইজ টু কমপ্লেক্স ফর মি, দিস ইজ টু কমপ্লিকেটেড ফর মি, ওগুলোকে আপনি হেড অন আপনি নেওয়ার চেষ্টা করবেন এবং সেগুলো থেকে আপনি শিখবেন। এই টেন্ডেন্সিটার আমি মিন করছি যে এই পরিশ্রমটা আল্লাহর রহমতে আমার মাঝে ছিল এবং এখনো পর্যন্ত করে যাচ্ছি। এবং লাস্টলি হচ্ছে যে লাক, কারণ আমরা যতই পরিশ্রম করি না কেন বা যতই শুভাকাঙ্ক্ষী আমাদের থাকুক না কেন, মানে আল্লাহ যদি আপনাকে মানে হাতে ধরে আপনাকে কিছু না দেয়, আপনি যতই দোয়া করেন যতই চেষ্টা করেন সেটা কিন্তু পাবেন না। সো আমি মুখে যত বড় বড় কথা বলি না কেন, শেষ পর্যন্ত আল্লাহ আমার ভাগ্যে যা কিছু দিয়েছে আমি সেগুলো পেয়েছি বলে আসলে এত কথা এখন বলতে পারছি, তাই তো ওটা তো অবশ্যই থাকা লাগবে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন র্যামস বিডি। র্যামস বিডি রাজশাহী থেকে পরিচালিত একটি আইটি ফার্ম, যারা অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং ইআরপি সফটওয়্যার দিয়ে থাকেন। আপনাদের প্রতিষ্ঠানের জন্য যদি প্রয়োজন মনে করেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ডিটেলসটা আমাদের প্রথম কমেন্টে দেওয়া থাকলো। মাহফুজ ভাই, আমাদের আজকের আপনার জন্য একটি গিফট হ্যাম্পার রয়েছে। গিফট হ্যাম্পার দিয়েছেন রাজশাহীর সুপরিচিত আইটি ফার্ম র্যামস বিডি। প্লিজ উপরটি যদি নিতেন। ধন্যবাদ আলম ভাই এবং ধন্যবাদ র্যামস বিডিকে উপহারের জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা সুদীর্ঘ সময় ধরে যে বিষয়গুলো জানলাম যে রাজশাহীতে একটি বিজনেস করা কঠিন, তবে লেগে থাকলে, সততা থাকলে ইনশাল্লাহ সফলতার মুখ হয়তো আল্লাহ দেখাবেন। আর এটা আমাদের জন্য গর্বের যে রাজশাহীতে যে সকল প্রতিষ্ঠান একটা টিম নিয়ে কাজ করছে, রাজশাহীতে জনবল তৈরিতে এবং একই সাথে তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে, তাদের মধ্যে একটি হচ্ছে টেক রাজশাহী। তো টেক রাজশাহী যেমন রাজশাহীতে কাজ করে যাচ্ছে, আর আমরাও যারা আইটিতে বা এই নিজেদেরকে জব ফিল্ডে কাজ করাতে চাই, আমাদের নিজেদের স্কিলটা ডেভেলপ করার জন্য আমরা মনোযোগ দিব, ফোকাস দিব, এই কামনা সবার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, এবং যদি আপনার কোনো বন্ধুর কাজে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। মাহফুজ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।